সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্সের MSci 503 কোর্সে একটি ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অংশের বা চিকিৎসামূলক মূল্যায়ন অধ্যায়ের মূল্যায়ন কি সেটি সম্পর্কে আমরা জানবো, সাথে সাথে শারীরবৃত্তীয় বা জৈবিক মূল্যায়ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আজকের ক্লাসে আমি আছি নাজমুন আহমেদ মুনমুন, লেকচারার, ঢাকা কলেজ, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ঢাকা। তো সবাইকে এখন আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি ক্লাস শুরু করছি। প্রথমে আমরা জানবো যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়। আমরা জানি যে অ্যাসেসমেন্ট শব্দটির অর্থ হচ্ছে মূল্যায়ন। অ্যাসেসমেন্ট খুব প্রয়োজনীয় একটি বিষয়। অ্যাসেসমেন্টের খুবই প্রয়োজনীয় একটি বিষয়। মানসিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট শব্দটির অনেক গুরুত্ব রয়েছে। এই অ্যাসেসমেন্ট শব্দটির সাথে বা মূল্যায়ন শব্দটির সাথে আরেকটি শব্দ খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। এই দুটো বিষয় আসলে একজন চিকিৎসা মনোবিজ্ঞানীকে সাহায্য করে যে রোগী সমস্যাগুলোকে বুঝতে, রোগীর সমস্যা গুলোকে বুঝে কিভাবে তার সাথে কাজ করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সহায়তা করে। তো আমরা মানসিক রোগ বা রোগের কিভাবে নির্ণয় করব বা প্রতিরোধ ব্যবস্থাগুলো কি সেই বিষয়ে আলোচনা শুরুর দিকে যে কাজটি চিকিৎসা মনোবিজ্ঞানী জানা দরকার, যে বিষয়গুলো জানা দরকার, তার অন্যতম অংশ হচ্ছে মূল্যায়ন। তো মূল্যায়নের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটি রোগীর সার্বিক অবস্থা খোঁজ খবর নেওয়া হচ্ছে। অন্যদিকে রোগ নির্ণয় বা ডায়াগনোসিস শব্দটি আপনারা শুনে থাকবেন, এর মাধ্যমে রোগের শ্রেণীভুক্তকরণ করা হয়। Psychological assessment it refers to a procedure by which clinicians using psychological tests, observation and interviews develop a summary of the client's symptoms and problems. এই অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন চিকিৎসক বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট, অবজারভেশন, ইন্টারভিউ এবং একটি সামারি তৈরি করেন। এগুলোর মাধ্যমে একটি সামারি তৈরি করেন রোগীর সম্পর্কে, রোগীর লক্ষণগুলো সম্পর্কে এবং রোগী কি প্রবলেম নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে সেগুলো সম্পর্কে। এই অ্যাসেসমেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রোগী বলি না, মক্কেল বলে থাকি। এখানে মক্কেল বা রোগীর সম্পর্কে বিস্তারিত তথ্য আহরণ করা হয়। এই আহরণ করতে গিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় এবং এগুলো দ্বারা একটি ডায়াগনোসিসের দিকে একজন চিকিৎসক বা একজন মনোবিজ্ঞানী কিন্তু অগ্রসর হন। যখন অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের কাজটি সম্পন্ন হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, তখন একটি নাম দেওয়া হয় বা এটাকে একটি সংক্ষেপে বোঝার চেষ্টা করা হয়। একে বলা হয় ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ক্লাসিফিকেশন সিস্টেমের কথা জানেন, যে আপনার থার্ড ইয়ারে অ্যাবনর্মাল সাইকোলজিতে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ সম্পর্কে আলোচনা পেয়েছিলেন। সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে মানসিক সমস্যাগুলোকে। তার মধ্যে প্রসিদ্ধ যে দুটো ক্লাসিফিকেশন সিস্টেম আছে এটি হচ্ছে ICD-10 বা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস, এবং অন্যটি হচ্ছে DSM বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার, যেটির 5th ভার্সন অনগোয়িং। এখন এই যে DSM এবং ICD-10 দুটোই কিন্তু শ্রেণীভুক্তকরণ করছে মানসিক সমস্যাগুলোকে বা মানসিক রোগকে। তো অ্যাসেসমেন্ট এর একটি বড় উদ্দেশ্য হচ্ছে ডায়াগনোসিস করা। এছাড়াও আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে যে প্রগনোসিস করা, অর্থাৎ রোগী বা মক্কেল যেসব বিষয়গুলো নিয়ে
চিকিৎসক বা মনোবিজ্ঞানীর সামনে আছে, সেই সব বিষয়গুলো থেকে তার ভালো হওয়ার বা তার চিকিৎসামূলক ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা কতটুকু, এটিকেই বলা হচ্ছে যে প্রগনোসিস। আবার প্রগনোসিসের ক্ষেত্রে রোগীর কি কি রেজিলিয়েন্স ফ্যাক্টর আছে বা রোগ থেকে ভালো হওয়ার জন্য কি কি ভালো ফ্যাক্টর উপাদানগুলো আছে, কি কি প্রবলেমেটিক ফ্যাক্টর আছে, কি কি বাধা আছে, কি কি সম্ভাবনা আছে, সবকিছু কিন্তু আলোচনা করা হচ্ছে। অ্যাসেসমেন্টের কতগুলো বেসিক এলিমেন্ট আছে বা বেসিক মৌলিক উপাদান আছে। যেমন অ্যাসেসমেন্ট থেকে কি জানতে চাওয়া হয় যে হোয়াট ডাজ আ ক্লিনিশিয়ান নিড টু নো, একজন চিকিৎসকের আসলে কি জানা দরকার। সব ধরনের মূল্যায়ন পদ্ধতি মূলত 3টি প্রশ্নের উত্তর নির্ণয় করার যৌক্তিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি। এই 3টি প্রশ্ন হলো যে প্রথমত একজন রোগীর কি হয়েছে বা তার আসল সমস্যাটি কি, দ্বিতীয়ত উক্ত সমস্যাটি কতদিন ধরে হয়েছে এবং এই সমস্যা বা সমস্যাগুলোর কারণগুলো কি, এবং তৃতীয়ত ব্যক্তির সমস্যাগুলো দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। এই 3টি প্রশ্নের উত্তর খোঁজা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের কাজ। তো আমরা তাহলে আমরা বুঝতে পারছি যে মূল্যায়ন হচ্ছে আসলে রোগী যে বিষয়গুলো নিয়ে উপস্থিত হয়েছে সেগুলো সম্পর্কে সার্বিক ধারণা অর্জন করার বিভিন্ন প্রক্রিয়া এবং পদ্ধতি, এর সমন্বয়। আমরা এখন রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে মূল্যায়ন পদ্ধতি, চিকিৎসা মনোবিজ্ঞানে যে মূল্যায়ন পদ্ধতিগুলো ব্যবহৃত হয়, সেই মূল্যায়ন বা মানসিক রোগের চিকিৎসায় যে মূল্যায়ন পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো। অলরেডি আমরা বুঝতে পেরেছি যে অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিসের সাথে কি সম্পর্ক বিদ্যমান। অ্যাসেসমেন্ট থেকে ডায়াগনোসিস করার জন্য, অ্যাসেসমেন্ট করতে করতে ডায়াগনোসিস করার জন্য আসলে কয়েকটি বিষয় দেখা হয়, যেমন টেকিং আ সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল হিস্ট্রি, এগুলো নেওয়া হয়। একজন রোগীর সোশ্যাল এবং বিহেভিয়ারাল হিস্ট্রি গুলো নেওয়া হয়। Clear understanding of the individual history, intellectual functioning, personal characteristics, and environmental process and resources. এছাড়া তার ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো বা পার্সোনালিটি ফিচার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি সেগুলো সম্পর্কে খবর নেওয়া হয়। তার এর সাথে সম্পর্কিত বর্তমান সমস্যার সাথে সম্পর্কিত রেলেভেন্ট কোনো হিস্ট্রি আছে কিনা তার সেগুলো সম্পর্কে খোঁজ নেওয়া হয়। তার রোগের ইতিহাস, তার পারিবারিক ইতিহাস, তার ব্যক্তিগত যে আচরণ সম্পর্কের ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে এগুলোকে খুঁজে দেখা হয়। The social context important to assess the social context in which, অর্থাৎ একজন ব্যক্তি যে পরিবেশের মধ্যে থাকে সেই পরিবেশের মধ্যে এই ব্যক্তির ওই সমস্যাগুলো চলমান থাকার কি কারণ থাকতে পারে সেগুলো নিয়ে আসলে সেগুলো খুঁজে দেখা হয় যে তার পরিবেশ পরিস্থিতিটা কি যার কারণে সে বর্তমানে এরকম করছে, এরকম কিছু আছে কিনা যেটা সম্পর্কিত। এইভাবে ডাইনামিক ফর্মুলেশন করা হয়ে থাকে কনফ্লিক্টিং ইনফরমেশন। এছাড়া এনভায়রনমেন্টাল স্ট্রেসার বা পরিবেশগত কোনো চাপ তার আছে কিনা। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় রোগী যা বলে তথ্য দেয় সেটা আবার তার পরিবার সে একই তথ্য দেয় না বা পাওয়া যায় না খুঁজে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং এই কনফ্লিক্ট থেকেও কিন্তু অনেক নতুন নতুন তথ্য বেরিয়ে আসে রোগীর সম্পর্কে বা রোগের সম্পর্কে। তার ভবিষ্যৎ আচরণ কেমন হবে সেটা নির্ণয় করার জন্য এগুলো খুবই জরুরি। ডিসিশনস অ্যাবাউট ট্রিটমেন্ট আর মেড উইথ কনসেন্ট অফ দ্য ক্লায়েন্ট। তো অ্যাসেসমেন্টের পরে এই যে দেখা যাচ্ছে যে রোগীর সাথে যখন এগুলো শেয়ার করা হয় ডায়াগনোসিস করার সময়, তখন কিন্তু তার কাছ থেকেই তার গোলগুলো যেখান থেকে বের হতে গেলে কি করা যেতে পারে এবং কি এগুলো করা যেতে হলে সে করতে চায় কিনা প্রত্যেকটা জিনিস কিন্তু তার কাছ থেকে কনসেন্ট নিয়ে তার অনুমতি সাপেক্ষে কিন্তু করা হয়।
এছাড়া কালচারালি সেন্সিটিভ অ্যাসেসমেন্ট প্রসিডিওর এর কথা বলা হয়, যেমন সাইকোলজিস্ট নিড টু এনশিওর দ্যাট দ্য টেস্ট প্রসিডিওরস দে এমপ্লয় আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পার্টিকুলার ক্লায়েন্ট। একজন সাইকোলজিস্টকে কিন্তু এটা বুঝতে হবে যে তার ক্লায়েন্টের কাছ থেকে সে যেভাবে তথ্য নিচ্ছে বা অ্যাসেসমেন্ট করছে, মূল্যায়ন করছে, সেগুলো কালচারালি সেন্সিটিভিটি আছে কিনা, এগুলো ভেবে কাজ করতে হবে। ক্লায়েন্ট যদি ভিন্ন ধর্মের বা ভিন্ন গোত্রের বা ভিন্ন সোসাইটির, কালচারের, সংস্কৃতির হয়ে থাকে, তার সাথে মাল্টিকালচারাল অ্যাসেসমেন্টের প্রয়োজন পড়তে পারে। এছাড়া ইনফ্লুয়েন্স অফ প্রফেশনাল ওরিয়েন্টেশন, এটাও একটা বড় বিষয়। যেমন একজন ডাক্তার বা একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন মনোবিজ্ঞানী, তিনি যদি সাইকোঅ্যানালাইটিক বা মনোসমীক্ষণ তত্ত্বের অনুসারী হয়ে থাকেন, তাহলে দেখা যাবে তার অ্যাসেসমেন্টটা সেই তত্ত্বকে কেন্দ্র করেই কিন্তু ঘিরেই কিন্তু সে তথ্য সংগ্রহ করবে বা অ্যাসেসমেন্ট করবে। আবার যদি কেউ মক্কেল কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করে থাকে, সে বিষয়ে দক্ষ হয়ে থাকে, সে কিন্তু সেই পদ্ধতি, কেউ যদি ফ্যামিলি থেরাপিস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু ফ্যামিলি থেরাপির পদ্ধতি অনুসারেই সে তার মূল্যায়ন চালিয়ে যাবে। এই যে চিকিৎসামূলক মূল্যায়ন দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন বা মনোসামাজিক মূল্যায়ন, এবং অন্যটি হচ্ছে শারীরবৃত্তীয় মূল্যায়ন। রোগের পেছনে যেহেতু শারীরিক কারণের প্রভাবও থাকতে পারে, মানসিক রোগের পেছনে বা ক্রিয়াশীল অনেক শারীরিক কারণ থাকতে পারে, সেহেতু কিন্তু একজন মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই এই শারীরিক এবং মনোসামাজিক বা মনোবৃত্তীয় উভয় দিকগুলোই ভালো মতো মূল্যায়ন করতে হবে। তো আমরা আজকের ক্লাসে জানবো যে শারীরবৃত্তীয় মূল্যায়ন কি, শারীরবৃত্তীয় মূল্যায়নের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত। শারীরবৃত্তীয় মূল্যায়নের মধ্যে রয়েছে সাধারণ শারীরিক পরীক্ষাগুলো, জেনারেল physical examination. This medical exam is needed when presenting problem includes physical symptoms, especially when clients may be experiencing somatoform, addictive or organic brain disorder. এই সাধারণ শারীরিক পরীক্ষা গুলো তখনই করা প্রয়োজন হবে যখন ব্যক্তি তার উপসর্গ হিসেবে শারীরিক বিভিন্ন বিষয়কে তুলে ধরবে। তখন কিন্তু এটা বোঝার চেষ্টা করতে হবে যে ব্যক্তির সমস্যার সাথে শারীরিক কোনো সম্পর্ক আছে কিনা, বা থাকলে সেটা কি। প্রয়োজনে এখানে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে, রেফার করতে হবে একজন মনোবিজ্ঞানীকে। তো এই ক্ষেত্রে সাধারণত সোমাটোফর্ম বা যেসব শারীরিক মানসিক রোগের পিছনে শারীরিক কারণ থাকে, এবং যেসব এবং এই মানসিক যেসব শারীরিক রোগের কথা বলে কিন্তু মানসিক কারণ থাকে, এগুলো বোঝার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়, বিশেষজ্ঞের কাছ থেকে তথ্য প্রয়োজন হয়। অ্যাডিকটিভ বা মাদকাসক্তি এবং অর্গানিক ব্রেন ডিসঅর্ডার, এগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণ শারীরিক পরীক্ষা খুবই জরুরি। এরপরে ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন গুলো অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, বিকজ ব্রেন প্যাথোলজি ইজ সামটাইমস ইনভলভড ইন সাম মেন্টাল ডিসঅর্ডারস। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক সমস্যার পিছনে শারীরিক বিভিন্ন কারণ থাকে, এবং তার একটা বড় কারণ হচ্ছে ব্রেইনের যে পরিবর্তনগুলো, ব্রেন প্যাথোলজি, এবং এই কারণে অনেক সময় মানসিক সমস্যা দেখা যেতে পারে। এই জন্য specialized neurological examination can be administered in addition to general medical examination. এই জন্য বিভিন্ন ধরনের এক্সামিনেশন, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা যেতে পারে। যেমন বিভিন্ন ধরনের ব্রেন ইমেজিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি এর মধ্যে রয়েছে ইইজি বা
ইলেকট্রোএনসেফালোগ্রাম। আচ্ছা, এছাড়া প্রথমেই যেটি আমরা বলতে পারি যে এক্স-রে করা হয়। এক্স-রে সাহায্যে যেরকম এক্স-রে সাহায্যে যেমন ছবি তোলা হয়, তেমন মস্তিষ্কেরও কিন্তু অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা বা ছবি তোলা হয়ে থাকে। মস্তিষ্কের যেহেতু মস্তিষ্কের ক্ষয়ক্ষতির জন্য অনেক ধরনের আচরণের বৈকল্য দেখা যায়, সেজন্য মস্তিষ্কের বিকৃতি বা ডিসফাংশন বা অক্ষমতা পরীক্ষা করার জন্য বেশ কিছু স্নায়বিক পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে হচ্ছে প্রতিবতিক্রিয়ার পরীক্ষা, রক্তনালী নষ্ট হয়ে গেছে কিনা তা জানার জন্য রেটিনা পরীক্ষা করা হয়। এছাড়া মোটর কোঅর্ডিনেশন পরীক্ষা করা, প্রত্যক্ষণ পরীক্ষা করা হয়। আবার দেখা যাচ্ছে যে মস্তিষ্কের কোনো অংশে টিস্যুর কোনো ক্ষতি হয়েছে কিনা, কোথাও রক্ত জমাট বেঁধেছে কিনা, এগুলোও কিন্তু মূল্যায়ন করা হয়। এবং এই জন্য দেখা যায় যে ইলেকট্রোএনসেফালোগ্রাম অর্থাৎ মস্তিষ্কের তড়িৎ প্রবাহের গতি সম্পর্কে ধারণা নিয়ে সেখান থেকে কিন্তু বোঝার চেষ্টা করা হয় যে সেখানে মস্তিষ্কে কোনো সমস্যা আছে কিনা। এরপরে সিটি স্ক্যান। সিটি স্ক্যান হচ্ছে কম্পিউটারাইজড এক্সিয়াল টমোগ্রাফি। ও এটাকে এক্স-রে চলমান রশ্মি বা বিমকে রোগীর মস্তিষ্কের মধ্য দিয়ে লম্বালম্বিভাবে অতিক্রম করানো হয়। এর ফলে এই রশ্মি মস্তিষ্ককে 360 ডিগ্রিতে স্ক্যান করে এবং অপর পাশে যে চলন্ত এক্স-রে ডিটেক্টর থাকে তা অন্য পাশ থেকে আগত তেজস্ক্রিয়তার পরিমাপ করে থাকে। এর ফলে স্নায়বিক টিস্যুর ঘনত্বের সূক্ষ্ম পরিমাপ করা হয় এবং এই তথ্য ব্যবহার করে কম্পিউটার মস্তিষ্কের প্রস্থচ্ছেদ বা 2 ডাইমেনশনাল একটি ছবি তৈরি করে, যার থেকে দেখা যায় যে মস্তিষ্কের ভেন্ট্রিকল গুলোর অবস্থানগত কোনো পার্থক্য হয়েছে কিনা এবং কোথাও রক্ত জমাট বেঁধেছে কিনা বা কোথাও টিউমার আছে কিনা, এগুলো এখান থেকে বোঝা যায়। মস্তিষ্কের স্নায়বিক সংগঠনকে আরো ভালোভাবে দেখার জন্য একটি নতুন কৌশল আবিষ্কার হয়েছে, যেটি হচ্ছে এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আমরা এই এমআরআই সিটি স্ক্যানের চেয়ে অনেক ভালো এবং এমআরআই করলে সামান্যতম কোনো তেজস্ক্রিয় বিকিরণ এর প্রয়োজন হয় না, যে জন্য এই পদ্ধতিতে ছবি অনেক সিটি স্ক্যানের চেয়েও অনেক ভালো ছবি পাওয়া যায়। এই পদ্ধতিটিতে যে ছবি পাওয়া যায় তা সিটি স্ক্যানের থেকে উন্নত মানেরও হয়। এখন এমআরআই পদ্ধতিতে মস্তিষ্কের ছবি তোলার জন্য ব্যক্তিকে একটি বড় বৃত্তাকার চুম্বকের মধ্যে রাখা হয় এবং চুম্বকের আকর্ষণে শরীরের হাইড্রোজেন অণুগুলো সরে যেতে থাকে। যখন চুম্বকীয় শক্তি বন্ধ করে দেওয়া হয় তখন সেই অণুগুলো পূর্বের অবস্থানে ফিরে আসে এবং একটি চৌম্বকীয় বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল প্রদান করে। কম্পিউটার এই সংকেতগুলো গ্রহণ করে মস্তিষ্কের টিস্যুর ছবি তৈরি করে। এই পদ্ধতিতে অসাধারণ তথ্য পাওয়া যায়। এই পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের খুব ছোট্ট টিউমারকেও কিন্তু শনাক্ত করা যায় এবং অপসারণ করা সম্ভব হয়েছে, যা মস্তিষ্কের ভেতরে ভালোভাবে না দেখা গেলে কিন্তু সম্ভব হতো না। এছাড়া দেখা যাচ্ছে যে আরো ভালোভাবে ছবি তোলার আরো উন্নত পদ্ধতি হয়েছে এমআরআই এর, যেটাকে বলা হয় এফএমআরআই বা ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা হচ্ছে ফাংশনাল নিউরো ইমেজিং প্রসিডিউর using MRI technology that measures brain activity by detecting changes associated with blood flow। অর্থাৎ এখানে রক্ত সঞ্চালনের গতিও কিন্তু চোখে পড়ে। রক্ত সঞ্চালনের গতি দেখে এখানে কাজ করে। এই পদ্ধতিতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহের সংকেতও পাওয়া যায়। সুতরাং মস্তিষ্কের কোন অংশ বেশি কাজ করছে এই এফএমআরআই এর সাহায্যে কিন্তু এটি জানা সম্ভব হয়। এছাড়া আরো উন্নততর
আরেকটি পদ্ধতি, আরো গভীর দৃষ্টি প্রদানের সক্ষম আরেকটি পদ্ধতি হচ্ছে পিইটি স্ক্যান বা পজিশন এমিশন টমোগ্রাফি। এই পদ্ধতিতে মস্তিষ্কের স্নায়বিক টিস্যুগুলোর ছবি তোলা যায় এবং এগুলো ভালোভাবে অনুসন্ধান করা যায়। PT scan allows for an appraisal of how an organ is functioning metabolic processes. It enables a medical specialist to obtain more clear-cut diagnosis of brain pathology. তো এই পিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায় রঙিন ছবি, মস্তিষ্কের ভেতরের রঙিন ছবি দেখা যায় এবং এখানে মস্তিষ্কের যেসব অঞ্চলে শক্তি উৎপাদন বা কোষের ভাঙা গড়ার কাজ বেশি হয় সেসব অঞ্চলের ছবি কি হালকা রঙের এবং কিছুটা হলদেটে হয়। সক্রিয় মস্তিষ্কের ওইসব ছবি থেকে মস্তিষ্কের কোন অংশের ক্ষতির জন্য মৃগী রোগীদের খিঁচুনি হচ্ছে তা জানা যায় এবং মস্তিষ্কের ক্যান্সার, মস্তিষ্কের রক্তক্ষরণ, আঘাত, মনোসক্রিয় কোষদ মস্তিষ্কের কোন অংশে গৃহীত হচ্ছে ইত্যাদিও কিন্তু জানা যায়। বিভিন্ন মানসিক রোগে যেমন সিজোফ্রেনিয়ায় জ্ঞানীয় প্রক্রিয়া করার সময় মস্তিষ্কের কোন অংশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না তাও এই পদ্ধতিতে জানা যায়। সিজোফ্রেনিয়া রোগীরা একটি জ্ঞানীয় সমস্যা সমাধান করতে চেষ্টা করে তখন তাদের মস্তিষ্কের সম্মুখভাগ কাজ করতে পারে না। এটি পিইটি স্ক্যানের গবেষণার মাধ্যমে কিন্তু জানা গেছে। এখন আমরা কিছু ছবি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইইজি এর ছবি। আমরা দেখতে পাচ্ছি এটা ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলোকে পরিমাপ করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিটি স্ক্যান। সিটি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের ভেতরের মস্তিষ্কের ছবিগুলো তুলে দেখা হয়েছে যে মস্তিষ্ককে 360 ডিগ্রিতে স্ক্যান করা হয়েছে এবং এখান থেকে তেজস্ক্রিয়তার পরিমাপ করে ভেতরে প্রাপ্ত তেজস্ক্রিয়তা পরিমাপ করে এখানে দেখা হয়েছে যে মস্তিষ্কের ভেন্ট্রিকল গুলো বা অলিন্দ গুলো বড় হয়ে গেছে কিনা বা কোনো অংশে স্নায়ুকোষ নষ্ট হয়ে গেছে কিনা এটা সংকেত পাওয়া গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এমআরআই এর ছবি। এমআরআই তে মস্তিষ্কের ভেতরের টিস্যুর ছবি দেখা যাচ্ছে। এই পদ্ধতিতে খুব ছোট ছোট অর্বুদ দেখা যাচ্ছে। মস্তিষ্কের ভেতরের স্ট্রাকচার সম্পর্কে অনেক ভালো ধারণা পাওয়া যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরেরটিতে এফএমআরআই। এখানে কিন্তু মস্তিষ্কের ভেতরে যেখানে যেখানে কাজ হচ্ছে সেই জায়গাগুলো সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি। পিটি স্ক্যানে আমরা ব্রেনের কালারফুল তথ্য পাচ্ছি। জৈবিক মূল্যায়নের আরেকটি বড় অনুষঙ্গ হচ্ছে নিউরোসাইকোলজিক্যাল এক্সামিনেশন বা স্নায়ু মানসিক পরীক্ষা। এই স্নায়ু মানসিক পরীক্ষাগুলো নিউরোসাইকোলজি বর্তমানে খুবই একটি উন্নত জায়গা মস্তিষ্কের বিভিন্ন সমস্যাকে বোঝার জন্য এবং এটি খুব বেশি অ্যাপ্লাই হয় বর্তমানে বিভিন্ন টেস্টের মাধ্যমে, যেগুলো আমরা একটু আগে দেখলাম যে ব্রেন ইমেজিং পদ্ধতিগুলো ব্রেনের বিভিন্ন সমস্যাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু সমস্ত সমস্যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। ব্রেনের কোন অংশের সমস্যা, কেন সমস্যা, কি ধরনের সমস্যা, এটাকে বোঝার জন্য কিন্তু আরো ভালো পদ্ধতি দিচ্ছে নিউরোসাইকোলজিক্যাল এক্সামিনেশন। এটা ব্রেনের neuropsychological examination is to assess the clinical relationship between the brain and cognitive behavioral function. এখানে আসলে দেখা হয় যে ব্রেইনের যেসব উপাদান, মস্তিষ্কের যেসব উপাদান আছে তার সাথে একজন ওই নির্দিষ্ট ব্যক্তির ব্রেইনের যেসব উপাদান আছে তার সাথে ওই ব্যক্তির যেসব কার্যকলাপ, চিন্তাগত কার্যকলাপ রয়েছে বা আচরণগত কার্যকলাপ রয়েছে যেগুলো সমস্যা হিসেবে প্রতীয়মান হচ্ছে, সেটা সম্পর্কগুলো কিরকম। বিভিন্ন নিউরোসাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করা হয়ে থাকে এবং এর মাধ্যমেই নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে।
যেমন এখানে দেখা হয় যে পারসেপচুয়াল ফাংশনিং, অর্থাৎ একজন ব্যক্তির অনুধাবন ক্ষমতা বা প্রত্যক্ষনীয় ক্ষমতা কেমন আছে, তার মোটর ফাংশনিং বা কার্যক্ষমতা কেমন আছে, ভার্বাল ফাংশনিং বা কথা বলার ক্ষেত্রে ভোকাল ফাংশনিং কতটা কাজ করছে, মেমোরি ফাংশনিং বা স্মৃতিশক্তি কতটা কাজ করছে, এবং কগনিটিভ বা অবহিতিমূলক বা চিন্তাগত জ্ঞানীয় যেই কার্যকলাপগুলো আছে সেগুলো কেমন কাজ করছে। এই কাজগুলো দেখার জন্য বর্তমানে নিউরোসাইকোলজিক্যাল বিভিন্ন টেস্টের প্রচলন রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য টেস্ট হচ্ছে হলস্টিড-রেইটেন নিউরোসাইকোলজিক্যাল ব্যাটারি, যেখানে 5টি সাব টেস্ট রয়েছে। হলস্টিড-রেইটেন নিউরোসাইকোলজিক্যাল টেস্ট ব্যাটারির মধ্যে যে সাব টেস্ট গুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হলস্টিড ক্যাটাগরি টেস্ট। এখানে মেজার্স দ্য সাবজেক্টস অ্যাবস্ট্রাক্টিং এবিলিটি, এখানে একজন ব্যক্তির বিমূর্ত চিন্তনের ক্ষমতাকে দেখা হয় কতটা আছে। তারপর দেখা হয় টেকচুয়াল পারফরম্যান্স টেস্ট, মেজার্স মেমোরি অ্যান্ড লোকালাইজেশন, এখানে ব্যক্তির স্মৃতিশক্তি এবং ব্যক্তির লোকালাইজিং করার ক্ষমতাকে দেখা হয়ে থাকে, অবস্থান নির্দিষ্ট করার ক্ষমতাকে দেখা হয়ে থাকে। রিদম টেস্ট করা হয় এই টেস্টে, এখানে ডিসক্রিমিনেট বিটুইন লাইক অ্যান্ড আনলাইক পেয়ার অফ মিউজিক্যাল বিট, তার বিভিন্ন পছন্দনীয় যেসব এবং অপছন্দনীয় মিউজিক্যাল বিটের মধ্যে সে পার্থক্য করতে পারে কিনা সেটা কিন্তু দেখা হয়। এরপরে দেখা হয় ক্যাটাগরি স্পিচ সাউন্ড পারসেপশন টেস্ট, টাস্ক ইজ টু ডিসক্রিমিনেট স্পোকেন সিলেবলস। এখানে দেখা যাচ্ছে যে কতগুলো অর্থহীন শব্দ তাকে শোনানো হয়, প্রত্যেকটি শব্দ দুটো ব্যঞ্জন বর্ণ থাকে এবং মাঝখানে দীর্ঘ ই ধ্বনির উচ্চারণ করতে হয়। তারপর তাদের অনেকগুলো শব্দের মধ্য থেকে কোন শব্দটি আগে শোনানো হয়েছিল তা বলতে বলা হয়। এই অভিক্ষাটির সাহায্যে বাম মস্তিষ্কে বিশেষ করে পার্শ্বভাগ এবং নিম্নভাগের কার্যাবলী পরিমাপ করা হয়। বাম মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে অভিক্ষার্থী এই অভিক্ষায় খারাপ ফলাফল করে থাকে। এছাড়া ফিঙ্গার অসিলিয়েশন টাস্ক করা হয়ে থাকে আরেকটি, এখানে স্পর্শগত টাস্ক টু ডিসক্রিমিনেট স্পোকেন, এখানে মেজার্স দ্য স্পিড অ্যাট উইচ অ্যান্ড task is to discriminate spoken finger oscillation test measures the speed at which an individual can depress a level with the index finger. এখানে দেখা হয় যে তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সে কতটা ভালো কাজ করতে পারে সেটা দেখা হয়ে থাকে। তো এই টেস্টটি অনেক বহুল ব্যবহৃত। এছাড়াও লুরিয়ান নেব্রাস্কা টেস্ট ব্যাটারি নামে আরেকটি টেস্ট রয়েছে, নিউরোসাইকোলজিক্যাল টেস্ট। এছাড়া বর্তমানে আরো কিছু নিউরোসাইকোলজিক্যাল টেস্ট আবিষ্কৃত হয়েছে, সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা একজন মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির রোগ ভেদে প্রয়োজনীয়তা দেখা যায়, বিশেষ করে অ্যাক্সিডেন্ট, ব্রেন ইনজুরি এবং ব্রেইনের বিভিন্ন প্রবলেম, এইসব ক্ষেত্রে এই নিউরোলজিক্যাল টেস্ট এক্সামিনেশন গুলো অনেক ভালো কাজ করে। তো আজকের ক্লাসে আমরা শারীরিক মূল্যায়ন বা শারীরবৃত্তীয় মূল্যায়ন বা বায়োলজিক্যাল টেস্ট গুলো সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মনোসামাজিক বা মনোবৃত্তীয় মূল্যায়ন সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ।